প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যার পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আগের ভিডিওগুলোতে আমি কেমিক্যাল কাইনেটিক্সের উপরে অনেকগুলো তথ্য তোমাদের আলোচনা করেছি। আজকে যে তথ্যগুলো তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেগুলো হলো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, শূন্যক্রম বিক্রিয়া, সমকলিত রূপ, অর্ধজীবনকাল। এইগুলো মোটামুটি আজকে আমাদের আলোচ্য সূচি। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আগের দিনে রাসায়নিক বিক্রিয়ার ক্রম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে তোমাদের বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার ক্রম একটা পরীক্ষালব্ধ ধারণা। একটা বিক্রিয়াকে দেখে আমরা সেই বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে পারি না। বিক্রিয়ার ক্রম নির্ণয় করার জন্য পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে বিক্রিয়ার ক্রম আমরা নির্ণয় করি। এখন এই পরীক্ষা করার জন্য তার একটা ক্রিয়া কৌশল থাকে। একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল কি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হচ্ছে সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রথমে তো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম কি, তোমরা অলরেডি অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো যে একটা রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া কৌশল বা মেকানিজমটা কি। মেকানিজম হচ্ছে সেই রাসায়নিক বিক্রিয়াটা কতগুলো ধাপে সংঘটিত হচ্ছে এবং সেই ধাপগুলোর প্রত্যেকটা ধাপে বিক্রিয়ক পদার্থ অণুগুলো কিভাবে ভাঙছে, বন্ধন কিভাবে বিয়োজিত হচ্ছে, অন্তর্বর্তী পদার্থ কিভাবে তৈরি হচ্ছে এবং সেই বিক্রিয়াগুলোকে আবার একসঙ্গে বিক্রিয়ক পদার্থের অণুগুলো জুড়ে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ কিভাবে তৈরি হয়, এই সামগ্রিক প্রসেস বা প্রসিডিওর বা পদ্ধতিকে বলা হয় বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম। ক্লিয়ার ব্যাপারটা? আবার বলছি, কোনো রাসায়নিক বিক্রিয়া কতগুলো ধাপে সংঘটিত হয় এবং প্রত্যেকটা ধাপে বিক্রিয়ক পদার্থের অণুগুলো কিভাবে ভাঙে, তাদের বন্ধন কিভাবে বৈচিত হয়, অন্তর্বর্তী পদার্থ কিভাবে উৎপন্ন হয় এবং এইভাবে বিক্রিয়াটা চলতে চলতে অবশেষে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়া পর্যন্ত যে প্রসিডিওর সেটাকেই বলা হয় বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম। ওকে, তো আমরা বিক্রিয়ার ক্রিয়া কৌশল পড়লাম। এখন আমরা পড়ব অন্তর্বর্তী পদার্থ। অন্তর্বর্তী পদার্থটা কি? একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশলে যে ক্রিয়া কৌশলের মধ্যবর্তী ধাপে অনেক বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, যেগুলো খুবই স্বল্পস্থায়ী এবং সেগুলো সামগ্রিক বিক্রিয়া অর্থাৎ ফাইনাল বিক্রিয়ার ক্ষেত্রে সেগুলো থাকে না। সেটা ওই মধ্যবর্তী অবস্থায় উৎপন্ন হয়ে আবার শেষ হয়ে যায়। ঠিক আছে, সেগুলো আবার উৎপন্ন হয়ে আবার বিক্রিয়ক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তারা বিক্রিয়া মাধ্যমে আর থাকে না। সেই সমস্ত স্বল্পস্থায়ী মধ্যবর্তী বিক্রিয়ক পদার্থকে বলা হয় মধ্যবর্তী বিক্রিয়ক পদার্থ বা স্বল্পস্থায়ী বিক্রিয়ক পদার্থ। এটা বলি, তাদেরকে বলা হয় অন্তর্বর্তী পদার্থ। উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বোর্ডে একটা উদাহরণ দিয়েছি, দেখো। এই 2NO প্লাস Cl2 2NOCl গ্যাস, এই বিক্রিয়াটা আমি ক্রিয়া কৌশল বোর্ডে লিখেছি। এই বিক্রিয়াটার প্রথমে দেখো, এখানে NO গ্যাস এবং Cl2 গ্যাস প্রথম ধাপে এটা বিক্রিয়া করে NOCl2 উৎপন্ন করেছে। ক্লিয়ার? ভালো করে দেখো, NO গ্যাস প্লাস Cl2 গ্যাস NOCl2 উৎপন্ন করেছে। আবার এই NOCl2 আবার এই NOর সঙ্গে বিক্রিয়া করে 2NOCl উৎপন্ন করেছে। এবার বিক্রিয়াটা যদি আমরা যোগ করি তাহলে এই সামগ্রিক বিক্রিয়াটা হয় 2NO প্লাস Cl2, ওই যে আগের বিক্রিয়াটা 2NO প্লাস Cl2 2NOCl। ক্লিয়ার? এই হচ্ছে এই বিক্রিয়াটার মেকানিজম বা ক্রিয়া কৌশল। অর্থাৎ এই বিক্রিয়াটা এই দুটো ধাপে সংঘটিত হচ্ছে এবং এই ধাপে সংঘটিত হয়ে তারা এইভাবে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন
করেছি। আচ্ছা বলো দেখি এখানে অন্তর্বর্তী পদার্থ বা মধ্যবর্তী পদার্থ কোনটা? ডেফিনেটলি NOCl2। দেখো এই NOCl2 অন্তর্বর্তী ধাপে বা মধ্যবর্তী ধাপে তৈরি হয়েছে, কিন্তু তারা আবার দেখো এই দ্বিতীয় ধাপে এই NOCl2 আবার NOর সঙ্গে বিক্রিয়া করে NOCl উৎপন্ন করেছে। দেখো সামগ্রিক বিক্রিয়ায় NOCl2 নেই, সেই জন্য এটাকে বলা হয় অন্তর্বর্তী পদার্থ। এরা এই মধ্যবর্তী অবস্থায় উৎপন্ন হয়ে আবার বিক্রিয়া করেছে, অর্থাৎ সামগ্রিক বিক্রিয়া এদের উল্লেখ নেই, সেই জন্য NOCl2 কে বলা হয় অন্তর্বর্তী পদার্থ বা মধ্যবর্তী পদার্থ। সুতরাং একটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল জানলে আমরা সেই বিক্রিয়ার ক্রম সম্পর্কে ধারণা দিতে পারব। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হার নির্ণায়ক ধাপ। তো আমরা এবার হার নির্ণায়ক ধাপ সম্পর্কে আলোচনা করছি। খুব ইম্পর্টেন্ট, এই হার নির্ণায়ক ধাপ সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন আসে। প্রায় প্রতি বছরই এই হার নির্ণায়ক ধাপ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। সুতরাং শুধু এই পরীক্ষায় না, সমস্ত সর্বভারতীয় পরীক্ষায়, নিট, সমস্ত জায়গায় এই হার নির্ণায়ক ধাপ থেকে প্রশ্ন আসে। সুতরাং খুব মনোযোগ সহকারে এই জায়গাটায় তোমরা ফলো করো বা শোনো। তো একটা রাসায়নিক বিক্রিয়ায় অলরেডি আমরা পড়লাম যে তার ক্রিয়া কৌশল অনেকগুলো ধাপে সংগঠিত হয় বা অনেকগুলো ধাপে সংগঠিত হয়। কোনো রাসায়নিক বিক্রিয়া হয়তো এক ধাপে সংগঠিত হয়, তাদেরকে বলা হয় এক ধাপ বা মৌলিক বিক্রিয়া। অলরেডি আমরা আগের দিন আলোচনা করেছি। যে সমস্ত বিক্রিয়াগুলো জটিল বিক্রিয়া, তারা একাধিক ধাপে সংগঠিত হয় এবং তাদের ক্রিয়া কৌশলটাই আমরা এখন শিখেছি বা শিখছি। তো এখন আমরা পড়ব হার নির্ণায়ক ধাপ, ইংরেজিতে বলে রেট ডিটারমিনিং স্টেপ। রেট ডিটারমিনিং স্টেপ, ওকে। তো একটা বিক্রিয়া একাধিক ধাপে সংগঠিত হয়, যারা জটিল বিক্রিয়া তারা একাধিক ধাপে সংগঠিত হয় আমরা পড়লাম, এবং এই একাধিক ধাপে সংগঠিত বিক্রিয়াগুলির মধ্যে যে বিক্রিয়াটি সবচেয়ে ধীর গতি সম্পন্ন, অর্থাৎ সবচেয়ে আস্তে আস্তে যে ধাপটি সংগঠিত হয় সেটাকেই বিক্রিয়ার হার নির্ণয়ের ধাপ বলে বা রেট ডিটারমিনিং স্টেপ বলে। আমি আবারও বলছি, একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো ধাপে সংগঠিত হোক না কেন, তার মধ্যে সবচেয়ে মন্থরতম ধাপ যেটা, অর্থাৎ সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ যেটা, সেটাকেই বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ। তো চলো আমরা দেখি একটা বিক্রিয়া আলোচনা করি হার নির্ণায়ক ধাপ সম্পর্কে। এই যে বোর্ডে আমি একটা বিক্রিয়া লিখেছি, দেখো NO2 গ্যাস প্লাস CO গ্যাস, NO গ্যাস প্লাস CO2 গ্যাস। এই বিক্রিয়াটা আমরা দেখেছি যে এই বিক্রিয়াটা যদি আমরা এমনিতে দেখি তাহলে এই বিক্রিয়ার রেট বা হার হয় এরকম, রেট বা হার ইজ ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2 গ্যাস ইন্টু কনসেন্ট্রেশন অফ CO গ্যাস। এইটা হওয়ার কথা, কিন্তু বাস্তবে এই বিক্রিয়ার রেট বা হার হয়, বাস্তবে এই বিক্রিয়ার রেট বা হার হয় K কনসেন্ট্রেশন অফ NO2 এর স্কয়ার, গাঢ়ত্ব স্কয়ার গ্যাস, ওকে। তো এই সুতরাং আমরা এই বিক্রিয়াটা দেখে আমরা বিক্রিয়ার হার বা ক্রম আমরা নির্ণয় করতে পারছি না। সুতরাং এই বিক্রিয়াটা তাহলে নিশ্চয়ই এটা একটা জটিল বিক্রিয়া এবং এটা একাধিক ধাপে সংগঠিত হচ্ছে। তো দেখাই সেই ধাপগুলো। ফার্স্ট দেখো স্টেপ 1, এই বিক্রিয়াটা দুটো ধাপে সংগঠিত হচ্ছে। স্টেপ 1 এ দেখো NO2 গ্যাস প্লাস NO2 গ্যাস তৈরি হচ্ছে NO3 গ্যাস প্লাস NO গ্যাস, এবং সেকেন্ড স্টেপ NO3 গ্যাস প্লাস CO গ্যাস তৈরি হয় NO2 গ্যাস প্লাস CO2 গ্যাস। সুতরাং সামগ্রিক বিক্রিয়াটা কি হচ্ছে? NO2 গ্যাস প্লাস CO গ্যাস সমান সমান NO গ্যাস প্লাস CO2 গ্যাস। দেখো এখানকার অন্তর্বর্তী পদার্থ এই NO3, দেখো NO3 এই বিক্রিয়াটাতে নেই। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং এইবারে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের
যেটা আমি আন্ডারলাইন করছি, ভালো করে ফলো করো। স্টেপ ওয়ান, আবার বলছি স্টেপ ওয়ান, এখানে লেখা আছে দেখো মন্থর এবং আরডি স্টেপ। স্টেপ ওয়ান বা প্রথম ধাপটাই এই বিক্রিয়ার মন্থরতম ধাপ, এবং এই জন্য এই বিক্রিয়ার এই স্টেপটাকে বলা হয় হার নির্ণায়ক ধাপ। আর এই হার নির্ণায়ক ধাপে যে কটা বিক্রিয়ক পদার্থের অণু অংশগ্রহণ করে বা অণু পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে তাদের সমষ্টিকেই বলা হয় ওই বিক্রিয়ার ক্রম। সুতরাং এই মন্থরতম ধাপে বা রেট ডিটারমিনিং স্টেপে যদি আমরা বিক্রিয়ার হার প্রকাশ করি, তাহলে হার is proportional to concentration of NO2 into NO2. That's is equal to R equal to K1 concentration of NO2 এর স্কয়ার। দেখো এটা যেহেতু মন্থরতম ধাপ, সেই জন্য এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 2, কারণ এটা NO2 দ্বিঘাতের উপরে নির্ভর করছে। আর একটা স্টেপ রয়েছে দেখো এখানে, স্টেপটা হচ্ছে NO3 প্লাস CO, NO2 প্লাস CO2। এটা কিন্তু মন্থরতম ধাপ না বা স্লো স্টেপ না, সেই জন্য এটা বিক্রিয়ার ক্রম নির্দেশ করে না। এই ক্ষেত্রে যদি ক্রম নির্দেশ করতো, তাহলে এই বিক্রিয়াটার এই জাস্ট এই 2 নম্বর বিক্রিয়াটার স্টেপ 2 বিক্রিয়ার হারটা আমরা লিখতাম কি, হার ইকুয়াল টু সে K2 কনসেন্ট্রেশন অফ NO2 ইনটু কনসেন্ট্রেশন অফ CO। কিন্তু এই বিক্রিয়াটা ক্রমে CO2 গাঢ়ত্বের উপরে নির্ভর করছে না। সুতরাং এই স্টেপটাকে আমরা বলবো হার নির্ণায়ক ধাপ বলবো না, কারণ এটা স্লো স্টেপ না। সুতরাং এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি বা এখান থেকে আমরা বলতে পারি যে একটা রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ একটা জটিল রাসায়নিক বিক্রিয়া যতগুলো ধাপে সংগঠিত হোক না কেন, তার মধ্যে সবচেয়ে মন্থরতম ধাপটাকেই বলা হবে হার নির্ণায়ক ধাপ বা রেট ডিটারমিনিং স্টেপ। এবং এই হার নির্ণায়ক ধাপে, আবারও বলছি, এই হার নির্ণায়ক ধাপে যে কটি বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে তাদের মোল সংখ্যার সমষ্টি বা উপযুক্ত ঘাতে উন্নীত মোল সংখ্যার সমষ্টিকেই ওই বিক্রিয়ার সামগ্রিক ক্রম বলা হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। তো শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলে? অলরেডি আমরা আগে বলেছি যে বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, অর্থাৎ শূন্য ধাপের উপরে নির্ভর করে। আমি আবার বলছি, যে বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, তাদের শূন্য ঘাতের উপরে নির্ভর করে, শূন্য ঘাতের উপরে নির্ভর করে। দেখো আমরা বোর্ডে একটা শূন্যক্রম বিক্রিয়া লিখেছি, এ থেকে বিক্রিয়া যেতে পদার্থ। এটা একটা বিক্রিয়া, যে বিক্রিয়ার আমরা টি সময় পর যদি গাঢ়ত্ব এ হয় এবং ইনিশিয়াল গাঢ়ত্ব দেখো A0 আর কি, প্রারম্ভিক গাঢ়ত্ব যখন টি যখন 0, আর এই বিক্রিয়ার আমরা যদি হার সমীকরণ প্রকাশ করি, এটা হচ্ছে অন্তর্কলজ রূপ। দুটো রূপ থাকে, একটা সমকলিত রূপ, একটা অন্তর্কলজ রূপ। তো আমরা এখানে লিখতে পারি -dA/dt, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ অন্তর্নিহিত হচ্ছে, এই জন্য মাইনাস। আমরা আগেই বলেছি যে বিক্রিয়ার হার -dA/dt is proportional to concentration of A to the power 0। দেখো এখানে বিক্রিয়ক পদার্থ A তার 0 ঘাতের উপরে এটা নির্ভর করেছে, এই জন্য এটাকে শূন্যক্রম বিক্রিয়া বলা হয়। এটাকে যদি আমরা এইভাবে লিখি -dA/dt is equal to K A to the power 0। তো এটাই হচ্ছে অন্তর্কলিত রূপ। এইবার এই শূন্যক্রম বিক্রিয়ার আমরা সমকলিত রূপ লিখব। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এখান থেকে সমাকলিত রূপ, তো এখান থেকে যদি আমরা এইভাবে লিখতে পারি
মাইনাস ডি এ ইকুয়াল টু কে concentration of A0 dt. যেহেতু এটা শূন্য ক্রম বিক্রিয়া, ফলে আমরা a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এটা বিক্রিয়ক পদার্থের ঘাতের উপরে নির্ভর করে না। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি k dt। ক্লিয়ার ব্যাপারটা? তো এইবারে যদি আমরা ইন্টিগ্রেশন করে পাই বা সমকলিত করে পাই, এর ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে কি পাবো? অর্থাৎ আমরা ইন্টিগ্রেটিং করছি মাইনাস ডি এ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন অফ ডিটি। ক্লিয়ার? তো এখানটায় যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস এ ইকুয়াল টু কেটি প্লাস সে জেড। জেড হচ্ছে সমকলিত ধ্রুবক। যখন বিক্রিয়া শুরু হয় অর্থাৎ তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হয়? 0। অর্থাৎ যখন আমরা t সমান সমান 0 পাবো তখন কি হবে? z সমান সমান কত হবে? মাইনাস a টু দি পাওয়ার 0। তাহলে এটা যদি আমরা সমীকরণ নম্বর 1 বসাই তাহলে z এর মান আমরা সমীকরণ 1 এ বসালে কি দাঁড়াবে? মাইনাস কনসেন্ট্রেশন অফ a ইকুয়াল টু kt, z এর মান মাইনাস কনসেন্ট্রেশন অফ a 0। তাহলে আমরা কি লিখতে পারি? kt ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ a0 মাইনাস a। ক্লিয়ার? বা t সমান সমান কনসেন্ট্রেশন অফ a0 মাইনাস a ডিভাইডেড বাই কে। বা এটাই হচ্ছে আমাদের শূন্য ক্রম বিক্রিয়ার সমকলিত রূপ। দেখো t সমান সমান কনসেন্ট্রেশন অফ a0 মাইনাস a বাই কে, এটা শূন্য ক্রম বিক্রিয়ার সমকলিত রূপ। ক্লিয়ার? দেখো আমরা শূন্য ক্রম বিক্রিয়ার সমকলিত রূপ পড়েছি। এখানে যদি আমরা গাঢ়ত্বগুলো জানতে পারি এবং হাত ধ্রুবক জানতে পারি তাহলে সময় আমরা জানতে পারব। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন এই শূন্যক্রম বিক্রিয়ার একক কি হবে? হার ধ্রুবকের একক। অর্থাৎ এখানে যদি আমরা লিখি কে ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ a0 মাইনাস a বাই টি। ডেফিনেটলি গাঢ়ত্বের একক বাই সময়ের একক হবে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। অর্থাৎ গাঢ়ত্বের একক কি? মোল লিটার ইনভার্স, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স। সুতরাং আমরা শূন্যক্রম বিক্রিয়ার একক লিখতে পারি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, এখন আমরা শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার সময় নির্ণয় করব। ধরি শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে টি সময় লাগে। তাহলে টি সময়ে শূন্যক্রম বিক্রিয়া যখন শেষ হবে তখন আমরা কি লিখব? এ সমান সমান তখন 0 হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ সমান সমান 0 হয়ে যাবে। যদি কারণ বিক্রিয়ক পদার্থ নিঃশেষিত হয়ে যাবে টি সময়ের পরে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কে ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ a0 বাই টি। অর্থাৎ একটা শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে আমাদের কি সময় লাগবে? টি সমান সমান আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ a0 বাই কে।
এই সময় লাগবে একটা শূন্যক্রম বিক্রিয়া নিঃশেষিত হতে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবন কাল। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবন কাল। অর্ধ জীবন কাল কাকে বলে? যে সময়ে কোন একটি বিক্রিয়ক পদার্থ অর্ধেক হয়ে যায় তখন তাকে বলা হবে অর্ধ জীবন কাল। ক্লিয়ার? তোমরা তেজস্ক্রিয়তায় পড়েছো অর্ধ জীবন কাল। সে কোনো একটা মানুষ যদি 70 বছর বাঁচে তো 35 বছর হবে তার অর্ধ জীবন কাল। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে কোন রাসায়নিক বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যে সময়ে অর্ধেক হয়ে যায় তাকেই ওই বিক্রিয়ার অর্ধ জীবন কাল বলে। তো আমরা বোর্ডে একটা সমীকরণ লিখেছি, এই সমীকরণ থেকে এটা একটা শূন্যক্রম বিক্রিয়ার সমকলিত রূপ। এই সমীকরণের রূপের টি সমান সমান আমরা লিখতে পারি A0 মাইনাস A বাই A0 মাইনাস A বাই K। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি মনে করি যে কোনো বিক্রিয়ক পদার্থ অর্ধেক হয়ে যাবে, তাহলে অর্ধেক হওয়া মানে কি? এই কনসেন্ট্রেশন অফ এ এটা A0/2 হবে এবং মনে করি সেই টাইমটা T½ হলো, অর্থাৎ T½ সময়ে কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব অর্ধেক হয়ে যাবে। তখন আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি যে এই T½ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস এইটা তখন কি হবে? A0/2 হবে। ক্লিয়ার ব্যাপারটা? কারণ আমরা জানি যে T সমান সমান যদি T½ হয় তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব, এটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ A0/2 হয়ে যাবে। প্রাথমিক গাঢ়ত্ব এই যে এটা হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব ছিল আর কি, 0 ঘাতের উপর নির্ভর করছে। সুতরাং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি করব আমরা? এখান থেকে দেখো 2A0 মাইনাস A0/2K, অর্থাৎ আমরা লিখতে পারি A0/2K। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবন কালের সঙ্গে এই যে হার ধ্রুবকের সম্পর্কটা কি দাঁড়ালো? দেখো T½ equal to concentration of A0/2K। তাহলে এখানে আমাদের এই অর্ধজীবন কালটা এর প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো এই শূন্যক্রম বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্বটা একদম তার গাঢ়ত্ব এই অর্ধজীবন কালটা প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবন কাল। এখন আমরা শূন্যক্রম বিক্রিয়ার গাঢ়ত্বের হ্রাসের সঙ্গে সময়ের সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো ধরে নিই এখানে গাঢ়ত্বের হ্রাস, দেখো এটা গাঢ়ত্বের হ্রাস, কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস A। তাহলে গাঢ়ত্বের হ্রাসটাকে যদি আমরা x ধরি, তাহলে আমরা গাঢ়ত্বের হ্রাস x ধরলাম। তাহলে এখান থেকে এই সমীকরণটা যদি 1 নম্বর দিই, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা K সমান সমান কি লিখতে পারি? K সমান সমান x/T বা x সমান সমান KT, যেখানে x ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস A। তাহলে এখান থেকে আমরা গাঢ়ত্বের হ্রাস কি লিখতে পাচ্ছি? যেহেতু এটা কনস্ট্যান্ট সুতরাং আমরা লিখতে পারি গাঢ়ত্বের হ্রাস সময়ের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত
হয়। সুতরাং শূন্য ক্রম বিক্রিয়ার গাঢ়ত্বের হ্রাস সময়ের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো করে পড়বে। পরের দিনে আমরা পরের অংশটুকু আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ।